যে নির্দেশিকা মহামান্য সুপ্রিম কোর্টের, আমরা বিশ্বাস করি এর ফলে এই নেরি নির্বাচন কমিশন এদের পরাজয় তো নিশ্চিতভাবে হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেরি নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টির পোষ্য সারমেয়, তারা আমাদেরকে এসআইআরের নোটিশ পাঠাচ্ছে। শুধু আমি নয়, বিগত দিনে আপনারা জানেন নোবেলজয়ী অমর্ত্য সেন নোটিশ পেয়েছেন এসআইআরের, পরবর্তীতে কবি জয় গোস্বামী নোটিশ পেয়েছেন এবং অতি সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু, যিনি কিনা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার প্রার্থী ছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে, তিনিও নোটিশ পেয়েছেন। 26-এ এই বছরের আসন্ন বিধানসভা নির্বাচনের পর এই নেরিদের বকলেসটা যার হাতে বাঁধা আছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা পশ্চিমবাংলায় পরাজিত হবে। দেখুন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, একই সাথে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, যারা কিনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং তার সাথে শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির সভাপতি, সেটা গৌণ। অর্থাৎ বক্তব্য হচ্ছে এরা প্রত্যেকে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার আইনসভার প্রতিনিধি। অন্যান্য নেতৃত্ব, অন্যান্য কর্মী সমর্থকদের তুলনায় আইনসভার প্রতিনিধি যারা হন তাদের বক্তব্যের গুরুত্ব বেশি হওয়া উচিত। এবং শুধু এখানেই শেষ নয়, তার সাথে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বাংলায় এসে বারংবার বলেছেন যে এসআইআরের ফলে হিন্দু সনাতনীদের ভয় পাবার, চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। কিন্তু আমি অর্পণ ব্যানার্জি, শুধু আমি আমার কথা কেন বলবো, আমার সাথে এমন আরও অনেক মানুষ রয়েছেন যারা সনাতনী, হিন্দু এবং তারা এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন। আমার নাম খসড়া তালিকায় রয়েছে। 2002 সালের এসআইআরের যে শেষ এসআইআর, সেখানে নিশ্চিতভাবেই আমার নাম ছিল না, কারণ আমার তখন বয়স 5 বছর। তো স্বাভাবিকভাবেই আমি যে এসআইআরের ফর্ম ফিল আপ করেছিলাম, আমি আমার বাবার রেফারেন্স দিয়ে, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, তার রেফারেন্সে ফিল আপ করেছি। তারপর আমার নাম এসেছে খসড়া তালিকায়। আমরা জানতাম যে যাদের নাম খসড়া তালিকায় আসবে না তাদেরকে বিভিন্ন নথিপত্র নিয়ে যেতে হবে এবং গিয়ে প্রমাণ করতে হবে যে তারা সত্যিই ভারতবর্ষের ভোটার। কিন্তু খসড়া তালিকায় নাম আসা সত্ত্বেও এসআইআরের নোটিশ পাওয়া, এটা নিশ্চিতভাবে অভিনব। এবং আমি অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, আমি শুধু হিন্দু সনাতনী নই, আমি একজন ব্রাহ্মণও বটে। সেখানে ভারতীয় জনতা পার্টির নেরি নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টির পোষ্য সারমেয়, তারা আমাদেরকে এসআইআরের নোটিশ পাঠাচ্ছে। শুধু আমি নয়, বিগত দিনে আপনারা জানেন নোবেলজয়ী অমর্ত্য সেন নোটিশ পেয়েছেন এসআইআরের, পরবর্তীতে কবি জয় গোস্বামী নোটিশ পেয়েছেন এবং অতি সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু, যিনি কিনা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার প্রার্থী ছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে, তিনিও নোটিশ পেয়েছেন। চন্দ্র বসুকে নোটিশ দিয়ে, আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু নির্দিষ্টভাবে চন্দ্র বসু যে নোটিশ পেয়েছে, এর মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি যাদেরকে প্রার্থী করছে বিভিন্ন নির্বাচনে, তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। 23শে জানুয়ারি, আজ থেকে দুদিন পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। তার আগে ভারতীয় জনতা পার্টির উপহার হচ্ছে সনাতনী হিন্দু, শুধু সনাতনী হিন্দু বলে নয়, নেতাজির বংশধরকে এসআইআরের শুনানির নোটিশ দেওয়া। এবং আমরা বিশ্বাস করি একই সাথে একই দিনে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এই এসআইআরের শুনানি সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আমার রাজ্য সভাপতি এবং দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দলের কাছে নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি কিছু পয়েন্ট রেজ করেছিলেন, এবং দল সেই পয়েন্টগুলিকে নিয়ে শুধু রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে ভাবনা চিন্তা করেছে এমনটা নয়, দল সেগুলিকে বিচার করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এবং আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের দায়ের করা মামলা, তার পরিপ্রেক্ষিতে গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ হিয়ারিং সেন্টারের সংখ্যা বাড়ানো, একই সাথে এসআইআরের নথি নিয়ে যারা যারা হিয়ারিংয়ে উপস্থিত হবেন তাদেরকে রিসিপ্ট কপি দিতে হবে, এবং BLA 2, যেটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল প্রথম থেকে, যে BLA 2রা এসআইআর শুরু হবার সময় এনুমারেশন ফর্ম নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, জমা দিচ্ছেন এবং সংগ্রহ করছেন, সেই BLA 2রা কেন এসআইআরের শুনানির ক্ষেত্রে উপস্থিত থাকতে পারবেন না। এই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে যে BLA 2রাও এসআইআরের শুনানির ক্ষেত্রে উপস্থিত থাকবেন।
ফলে স্বাভাবিকভাবেই এই যে নির্দেশিকা মহামান্য সুপ্রিম কোর্টের, আমরা বিশ্বাস করি এর ফলে এই নেরি নির্বাচন কমিশন এদের পরাজয় তো নিশ্চিতভাবে হয়েছে। এবং 2026 সালে গতকাল আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন, যে নির্বাচন কমিশন পরাজিত হয়েছে, আমি বলছি নেরিরা পরাজিত হয়েছে। 2026-এ এই বছরের আসন্ন বিধানসভা নির্বাচনের পর এই নেরিদের বকলেসটা যার হাতে বাঁধা আছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা পশ্চিমবাংলায় পরাজিত হবে। এবং আমরা বিশ্বাস করি যে আমরা প্রকৃত অর্থেই একটা বিজেপি বিহীন বাংলা দিদির শ্রীচরণে উপহার দিতে পারবো। ফর্ম 7 নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি বিভিন্ন জায়গায় অভিযোগ করছে যে ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে না, গণতন্ত্রের কথা বলছে। অন্যদিকে বলা হচ্ছে যে ফর্ম 7-এর মধ্যে দিয়ে একের পর এক নাম ডিলিট করার চক্রান্ত। গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের 7,200 মুসলিম ধর্মাবলম্বী মানুষের নামে সেখানকার স্থানীয় বিডিও অফিসে ফর্ম 7 জমা দিয়েছে। এবং নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্যে দেখা যাচ্ছে প্রায় 41,000 ফর্ম 7 জমা পড়েছে নাম কাটার জন্য, অর্থাৎ এক্সক্লুশনের জন্য। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে 12,000 ফর্ম 7 জমা পড়েছে। তো এত জমা তো পড়েছে, গোটা রাজ্য জুড়ে 41,000-এর বেশি ফর্ম 7 জমা পড়েছে, প্রায় 45,000। এরপরেও যদি কোনো রাজনৈতিক দল মনে করে থাকে যে গণতান্ত্রিক পরিস্থিতি নেই, আমরা নির্বাচনে তাদের গণতান্ত্রিক পরিস্থিতি কতটা আছে বা নেই সেটা নিশ্চিতভাবে বোঝাবো।